আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ হঠাৎ একটি খবরে চোখ আটকে গেল। ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূত এবং তার স্ত্রী দুজনে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। কি হয়েছে তাদের? কেন স্বামী স্ত্রী দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন? আবার জোর গুঞ্জন উঠেছে, ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? 5ই আগস্ট, 36শে জুলাই, প্রতারণার জুলাই, পুলিশ হত্যা দিবস, বাংলার মানুষের গণতন্ত্র হারানোর দিবস। এই উপলক্ষে জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এই জুলাই জাদুঘরে কি হচ্ছে আজকে একটু খোঁজ নিয়ে জানি। এবং আগামী 10ই আগস্ট ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি বৈঠক। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে খবরটা দেখলাম, বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে সিনিয়র স্টেশন অফিসার মিস্টার মনিরুল ইসলাম বলেছেন যে আজকে ঢাকার সময় ভোর 4:56-তে পাকিস্তানি রাষ্ট্রদূতের বাসায় আগুন লাগার খবর পেয়ে তারা 4 মিনিটের মধ্যে ভোর 5টায় ঘটনাস্থলে উপস্থিত হন। পাকিস্তানের হাইকমিশনারের টেলিভিশনের যে তার, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুনের ফলে দুটো এয়ার কন্ডিশন, এসি মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রুমে নাকি কীটনাশক দেওয়া হয়েছিল, ওইখানে কিছু কীট মারার জন্য, যে কারণে পাকিস্তান হাইকমিশনার এবং তার স্ত্রী পাশের রুমে অবস্থান করছিলেন। কিন্তু আমরা পত্রিকায় দেখলাম তারা হাসপাতালে। কোন হাসপাতালে আছে? হাসপাতালের ডাক্তার বা এ ব্যাপারে কেউ কিন্তু মুখ খুলছে না। তাহলে ফায়ার সার্ভিস স্টেশনের বরাতে যে ঘটনাটা আমরা জানলাম, সেটি কি একমাত্র কারণ? এবং তার কারণে আইসিইউতে হাজবেন্ড ওয়াইফের ভর্তি হতে হবে? আরেকটি সূত্র আমাদের ভিন্ন তথ্য দিচ্ছে। এই সূত্রটি বলছে যে এখানে পারভিন আক্তার নামে এক তরুণীর ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে এর আগে যে বাংলাদেশের পাকিস্তানি রাষ্ট্রদূত ছিলেন, তিনি নারী ঘটিত কেলেঙ্কারির জন্য বাংলাদেশ ছেড়েছিলেন এবং তাকে ইমিডিয়েটলি উইথড্র করা হয়েছিল। এবারও কি এখানে নারী ঘটিত কোনো কারণ আছে? এই পারভিন আক্তারের সাথে কি রাষ্ট্রদূতের কোনো সম্পর্ক আছে যা তার স্ত্রী মেনে নেয়নি? এই নিয়ে কি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত হয়েছে, যার ফলে আহত হয়ে দুজনেই হাসপাতালে? এই বিষয়টি নিয়ে আমাদের তদন্ত করে জানতে হবে। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকৃত ঘটনাটি খুঁজে বের করবেন, কারণ আগুন লাগার যে ঘটনাটা বলছে তাতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী স্ত্রীর হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়াটা ঠিক যায় না। দুর্বল স্ক্রিপ্ট মনে হচ্ছে। বরং এর চেয়ে পরকীয়ার কারণে এই রাষ্ট্রদূত দম্পতির মধ্যে হাতাহাতি সংঘর্ষ হয়েছে এবং যার ফলে দুজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যা হোক, আমরা আশা করি যে অচিরেই আমরা সত্যটা জানতে পারব। এদিকে আবার গুঞ্জন উঠেছে, ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? বিএনপির পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে যে দলীয় কাউকে রাষ্ট্রপতি বানাতে হবে। ইউনূসের মতো সুযোগ সন্ধানী ধান্দাবাজ কাউকে রাষ্ট্রপতি বানালে সেটা বিএনপি সরকার এবং তারেক রহমানের জন্য আত্মঘাতী একটি সিদ্ধান্ত হবে। এই যে 5ই আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে আপনারা ডক্টর ইউনূসকে দেখেছেন এবং ডক্টর ইউনূসের সাথে তারেকের কিন্তু এই বিষয়ে কথা হয়েছে।
তারেক রহমান ডক্টর ইউনূসকে বলেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন স্যার। ডক্টর ইউনূস কিছুতেই ছাড়তে চান না, তিনি রাষ্ট্রপতি হতে চান। তিনি প্রশ্ন তুলছেন যে তাহলে তার অর্জন কি থাকলো, তিনি এত কিছু করলেন। এদিকে ফেসবুক কর্তৃপক্ষ মেটা, তারা সম্প্রতি স্বীকার করেছে যে তারা মার্কিন ডিপ স্টেটের পক্ষে কাজ করে এবং উইকিলিক্স সম্প্রতি কিছু ইমেল ফাঁস করেছে, যাতে দেখা যাচ্ছে 2007 সাল থেকেই ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য ডিপ স্টেটের পক্ষ থেকে কাজ করছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছিল। আমার কাছে তথ্য আছে যে 2007 না, তারও আগে থেকে, অন্তত 2004 সাল থেকে ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূসদের সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশে 2007 1/11 এসেছিল এবং সেই যে 2007 সালের 1/11, সেই ষড়যন্ত্রে ডক্টর ইউনূস যেমন ডিপ স্টেটের পক্ষে খেলেছিল, তেমনি ডক্টর ইউনূসকে সহযোগিতা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের অধিকাংশই আজ প্রয়াত, তারা আর বেঁচে নেই। তো আজকে ডক্টর ইউনূস যখন 26 সালে এসে বলেন আমার অর্জন কি, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, একটা দেশের সর্বনাশ করা, নিজের অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া, ইউনিভার্সিটি সহ অসংখ্য পারমিট লাইসেন্স বের করা, এরপরে তিনি প্রশ্ন করছেন তার অর্জন কি এবং তিনি রাষ্ট্রপতি হবার জন্য মরিয়া হয়ে গেছেন। গত 2 দিনে, 4 তারিখ আর 5 তারিখ, এই 2 দিনে তারেক রহমানের কাছে 24টা ইন্টারন্যাশনাল রিকোয়েস্ট এসেছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য, যে কারণে তারেক রহমান 5ই আগস্ট এই ডক্টর ইউনূসকে বলেছে যে স্যার আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে রাষ্ট্রপতি বানাতে পারছি না। যে জুলাই জাদুঘরের কথা বলছিলাম, এই জাদুঘর নিয়ে কিন্তু নানা রকমের দুর্নীতির কথা এখনই শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনি যদি 50 টাকার টিকিট কাটেন, আপনাকে 20 টাকা বা 20 টাকার একটা স্লিপ ধরায় দেওয়া হচ্ছে, মানে একেবারে হরিলুট কাউন্টার থেকে শুরু হয়েছে। এবং এখানে 6 তারিখে আলী রিয়াজ সাহেবকে নিয়ে কাউরান বাজারের 2-3টা মিডিয়া তার ইন্টারভিউ করেছে জুলাই জাদুঘরে, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবে। এবং একই দিন 6ই আগস্ট বাংলাদেশের 35টা জেলা থেকে বাসে করে অনেক লোককে এই জুলাই জাদুঘরে নিয়ে আসা হয়েছে। তাদের বাস ভাড়া ফ্রি, তাদের খাওয়া দেওয়া হয়েছে এবং মাথাপিছু 2000 করে টাকা দেওয়া হয়েছে। তো তারা যখন জুলাই জাদুঘরের গেটে আসছে, তখন তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ভিতরে তখন আলী রিয়াজকে নিয়ে ডকুমেন্টারি শুটিং হচ্ছিল। এদিকে মুষলধারায় বৃষ্টি নেমেছে, তারা অনেকেই ভিজে গেছে, তখন তারা গালাগালি যা তা অবস্থা করছে এবং তাদের ঢোকার জন্য কিন্তু আবার টিকিট কাটতে হয়েছে। তো তাদের কথা হলো, তাদের 2000 টাকা দিছে, তাদের ঢাকায় নিয়ে আসছে, আবার তাদের কেন টিকিট লাগবে? তো এটা নিয়ে তারা এক দফা হইচই করেছে এবং যতক্ষণ তারা বৃষ্টিতে ভিজেছে, ভেতরে ঢুকতে পারেনি, ততক্ষণ তারা জুলাই জাদুঘরের মা বাপ তুলে গালাগালি করছে। ভিতরে যে আরেক দফা তারা ক্ষুব্ধ হয়েছে যে জাদুঘরের নামে এগুলো কি বানাইছে, এবং সেখানেও তারা ব্যাপক হইচই করেছে। তো এই হলো জুলাই জাদুঘর, তার যাত্রার থেকেই বিতর্কিত। এবং জুলাইয়ের সেই আন্দোলনটা, সেই তথাকথিত অভ্যুত্থান, যেটা আসলে জঙ্গি হামলা ছিল, অনেকে এটাকে বলেন ওয়াকার খানের একটা কু, তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে এখন জাদুঘরেও তার রিফ্লেকশন হচ্ছে। সবশেষে জাস্ট জানিয়ে রাখছি, আগামী 10ই আগস্ট ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হবে। কদিন আগে হুমায়ুন কবিরের সাথে যে বৈঠকের খবরটি আমরা পেয়েছিলাম, সেদিনও তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছিল
এবং আজকে দীনেশ ত্রিবেদী জরুরি ভিত্তিতে আবার দিল্লি গিয়েছেন। তিনি 9 তারিখে আসবেন এবং 10 তারিখে তারেক রহমানের সাথে মিটিং করবেন। তার মানে পর্দার আড়ালে অনেক খেলা চলছে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম তার চেয়েও জরুরি রহমতুল্লাহি হলো ওয়া নিরাপদে থাকবেন। সবাইকে অনেক সম্মানিত দর্শক, ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবের সরকার 6 মাস অতিক্রান্ত করেছে। আমাদের দেশের যে চিরাচরিত প্রথা, সেই প্রথা অনুযায়ী একটি সরকারকে বা যে কোনো একটি প্রতিষ্ঠানকে সাধারণত মাস 6 সময় দেয়া হয়, যেটিকে বলা হয় মধু চন্দ্রিমা। তো সেই দিক থেকে সরকারের এই প্রথম 6 মাস, এটিকে যদি আপনি মধু চন্দ্রিমা ধরেন, এই মধু চন্দ্রিমার সময় পার হয়ে গেছে। এখন সরকারের সামনে কতগুলো রূঢ় বাস্তবতা দেখা দিয়েছে। এই বাস্তবতাগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে এই সরকারের যে শুরুটি, এটি কেমন ছিল তার বাস্তব প্রমাণ আমরা দেখি যখন জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে এসে ঢাকার পূর্বাঞ্চলের যে 300 ফিট সড়ক, এই সড়কে তিনি প্রথম পাবলিক গ্যাদারিং বা পাবলিক মিটিং করেছিলেন। সেখানে ইংরেজিতে তিনি একটি শব্দ বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। পরে অবশ্য এটাকে অ্যামেন্ডমেন্ট করে তিনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। আপনারা জানেন যে আমেরিকার ধর্মীয় নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, দুজন মার্টিন লুথার কিং ছিলেন। প্রথমজন সেই বিখ্যাত, মানে প্রথমজন, আর দ্বিতীয়জন হল আমেরিকার। তো দ্বিতীয়জন আমেরিকার, তার যে স্বপ্ন, তার যে কথা, তার যে বক্তব্য, সেগুলো নিয়ে আই হ্যাভ এ ড্রিম। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন 50-এর দশকে, যেমন একদিন আসবে যেখানে কালোরা এবং সাদারা একে অপরের সঙ্গে হাতে মিলিয়ে তারা কাজ করবে, তাদের মধ্যে হিংসা দেশ থাকবে না। তো এই তার যে বিখ্যাত স্বপ্ন, সেই স্বপ্ন বলার পরেই আততায়ীর হাতে তিনি যখন নির্মমভাবে খুন হন, তখন তার সেই স্বপ্নটি, আই হ্যাভ এ ড্রিম, সে ড্রিমটি অমরত্ব লাভ করে। ঠিক তদ্রূপ মার্টিন লুথার কিং এর মতো করে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। কারা তাকে এই বক্তব্য শিখিয়ে দিয়েছেন বা তিনি নিজে লিখেছেন বা নিজে বলেছেন, আমি এটা বলতে পারবো না। তবে মার্টিন লুথার কিং এর যদি পরিণতি আপনি চিন্তা করেন, তাহলে তার যে ড্রিমটি, এই ড্রিমটি আমেরিকান সমাজ গ্রহণ করতে পারেনি, এবং তারা, অর্থাৎ আমেরিকান সমাজ, মার্টিন লুথার কিংকে মেরে ফেলেছে। কাজেই একজন মৃত ব্যক্তি, যিনি কিনা তার স্বপ্নের জন্য মারা গিয়েছেন, তার এক্সপেকটেশনের জন্য মারা গিয়েছেন, তার প্ল্যানের জন্য মারা গিয়েছেন, তার সেই বক্তব্যটি একজন পলিটিক্যাল লিডার বাংলাদেশে এসে বলেছেন। তো কাজে তার সেই স্বপ্নটিকে যদি অমরত্ব দিতে হয় বা তার প্ল্যানটিকে যদি অমরত্ব দিতে হয়, তাহলে তো মার্টিন লুথার কিং এর পরিণতি তাকে ভোগ করতে হবে। এই যে সহজ সরল সমীকরণটি বা ইতিহাসটি তারেক রহমান সাহেবের কাছে কেন বলেনি লোকজন, বা কেন উনি এই ইতিহাসটি জানেননি? তিনি যদি নেলসন ম্যান্ডেলার কোনো শব্দকে ন্যারেট করতেন, তিনি যদি রোনাল্ড রিগানের কোনো শব্দকে
ন্যারেট করতেন, ওটা আরো বেশি মানে যাকে বলে বাস্তবতা পেত। তিনি যদি মার্কাস আর্লিয়াস, জুলিয়াস সিজার, ওনাদের কোনো বক্তব্যকে করতেন, যারা মানে তাদের রাজনৈতিক যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন। কোনো স্বপ্ন তারা কাউকে দেখাননি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আর সেই স্বপ্নর কথা বলার কারণে তাদের মরতে হয়নি। এইরকম যারা সফল মানুষ, যারা তাদের প্ল্যানকে বাস্তবায়ন করে গেছেন টু দি পয়েন্টে, তো সেরকম স্বপ্ন জাতিকে না দেখিয়ে তিনি যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, এখন এই 6 মাসে আমরা তার সেই প্ল্যানগুলো কি দেখলাম, প্ল্যানগুলোর অবস্থা কি। তিনি সেই তার আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, এরপরে তার সরকার ক্ষমতা এলো, তিনি তার প্ল্যান অনুযায়ী আমরা দেখলাম যে বিরাট ঢাউস প্রকৃতির একটি উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন, একটি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তার আপনজন, বিশ্বাসজন, প্রিয় ভাজন তিনি কাউকে বঞ্চিত করেননি, এবং যাকে বলা হয় রাষ্ট্রীয় পদ পদবি দিয়ে মানুষকে খুশি করার, সুখী করার যদি কোনো প্ল্যান কারো থাকে, গত 100 বছরে এশিয়ার সাবকন্টিনেন্টে তারেক রহমান সাহেবের মতো এরকম সফল কেউ নন। তিনি তার ঘরের ঝাড়ুধার থেকে শুরু করে মুচি, তার ড্রাইভার, তার পিয়ন, তার আড্ডালি, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার শুভানুদ্দাহী, তার সঙ্গে যারা কথা বলেছেন, এমন কোনো মানুষ নেই যে গত 6 মাসে তার আপনজনদেরকে তিনি মানে এই রাষ্ট্রীয় কর্মে একীভূত না করেছেন, সবাইকে করেছেন। অনেকে অখুশি, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে অখুশি, কিন্তু খুশির পরিমাণ বেশি। তার দলের যারা লোকজন আছে সবাইকে তিনি সেই বিভিন্ন কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তারপরে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, প্রেস সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে, প্রেস মিনিস্টার রূপে, মানে এ যাবৎকালে যে কত হাজার বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে দেশে, দেশের বাইরে নিয়োগ দিয়েছেন, তার কোনো ইয়াত্তা নাই। ইফ ইট ইজ প্ল্যান, এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয়, তাহলে আমি বলবো তাকে 100-তে 100 নম্বর দেয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। তিনি সবাইকে, তার সঙ্গে ধরেন যাদের বন্ধুত্ব ছিল, তার সঙ্গে যার বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল, এমনকি দলের বাইরে যে সমস্ত লোকজন ছিল, অন্য দল থেকে এনেছেন, মোরালেস সবার সঙ্গে তিনি কথা রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন, এবং সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। তো এটা যদি প্ল্যান হয়, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করেছেন। 2 নম্বরে যেটা আছে সেটি হলো এই তার প্ল্যান বাস্তবায়ন পর তিনি যাদেরকে সুযোগ দিয়েছেন তারা কি ঠিকমতো পারফর্ম করছেন? এটা খুব দুঃখজনক। কেউ পারফর্ম করেননি, সবাই একটা বিরাট অংশ তার সঙ্গে মুনাফিকি করেছেন। অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছেন, অনেকে জনরোষের শিকার হয়েছেন, অনেকে কর্মক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং এই কথাগুলো চমৎকারভাবে তার দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে
এখানে আসলে অনুকরণ করার মতো যদি কিছু থেকে থাকে বা কেউ থাকে, সেটা কেবলমাত্র প্রধানমন্ত্রী। বাকি আমরা যারা আছি, আমরা কেউ ব্যতিক্রম ধর্মী কিছু দেখাতে পারিনি, বরং আমাদের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ এসেছে। এবং এই সকল দুর্নীতির মান, এই সকল দুর্নীতির যে প্রকৃতি, এটা এত নিম্নমানের এবং এতটা জঘন্য, যেটা বলার মতো নয়। এবং এই 6 মাসের মধ্যে যে কথাগুলো একেবারে কেউ কখনো কল্পনা করেনি, এটা আউট অফ প্ল্যান, এটা তারেক রহমান সাহেবের এই প্ল্যানের মধ্যে এটা ছিল না। সেটা হলো এই অল্প সময়ের মধ্যেই বিরোধী দল তাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে চাইবে, তার বিরুদ্ধে আর একটা গণ অভ্যুত্থান করতে চাইবে, রাজপথে ছাত্র শিবির ছাত্রদল মারামারি করবে, তারপর দেশের আইন শৃঙ্খলা যে অবস্থা, এটা অবনতি ঘটবে, তার এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করা হবে এবং তার বিরুদ্ধে সমালোচনা করার জন্য মামলা হবে, জেলে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না, এগুলো প্ল্যানের বাইরে ঘটেছে। ফলে কি হলো, তার যে নিজস্ব প্ল্যান আছে, সেই প্ল্যান এবং প্ল্যানের বাইরে যা কিছু ঘটছে, এই দুয়ে মিলে সরকারের সমস্ত কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি করে ফেলেছে। তিনি নিঃসন্দেহে প্ল্যান করেননি যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে 2026 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসতে চাইবে। তিনি অবশ্যই তার প্ল্যানের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেননি যে এত দ্রুত 6 মাসের মাথায় গিয়ে তার মন্ত্রী পরিষদের একটা বিরাট অংশকে তাকে বাদ দিতে হবে। এরা অনেকে ক্যান্সারের মতো হয়ে গেছে, এদেরকে যদি তিনি কন্টিনিউ করেন তাহলে তার ইমেজ থাকবে না। আবার তিনি যদি তাদেরকে বাদ না দেন, তাহলেও তার সরকারের কাজের গতি আসবে না। এটা তার প্ল্যানের মধ্যে ছিল না। তিনি হয়তো চিন্তা করেছেন যে তিনি কাজের একটা মূল্যায়ন করবেন, অনেককে শাসন করবেন, অনেককে সতর্ক করবেন, কিন্তু মানে অবশ্যই কি দালালি, টাউটারি, বাটপারি এমন পর্যায়ে যে স্বয়ং প্রধানমন্ত্রী মঞ্চে থেকে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে আপনার আমার সঙ্গে যে প্রাইভেট কথাটা হয়েছে এটা এখানে বলবেন না, আপনার তেল দেওয়ার দরকার নাই। তিনি স্লোগান বন্ধ করার জন্য তার দলের লোকজনদেরকে বলছেন, তোমরা যদি আবার স্লোগান দাও তাহলে তোমরা গুপ্ত। এই জিনিসগুলো তার প্ল্যানের মধ্যে অবশ্যই ছিল না। এখন এই যে তার সরকারের যে 6টি মাস চলে গেল, হানিমুন পিরিয়ড চলে গেল, এই হানিমুন পিরিয়ডে আমরা যে জিনিসটা দেখলাম যে সরকারের মধ্যে খুব পাওয়ারফুল হয়ে পড়েছে, অতিমাত্রা আনটাচেবল। এরকম অন্তত পক্ষে 1 ডজন মন্ত্রী, এমপি, উপদেষ্টা আছেন, যাদের সংখ্যা কম করলে 12 জন। কেউ তাদেরকে একটা টাস্ক করবে, তাদেরকে একটা কথা বলবে, এটা কেউ কল্পনা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে তাকে একজন সুপারম্যান বানানো, তাকে একজন অলি আল্লাহ বানানো, গাউস কুতুব বানানো, এমনকি শেখ হাসিনার চাইতে তাকে পাওয়ারফুল বানানোর জন্য তার দলের মধ্যে এক শ্রেণীর লোক
রীতিমতো চক্রান্ত শুরু করেছে এবং এতে করে তার যে সর্বনাশ হয়েছে সেই সর্বনাশ থেকে বের হওয়ার মতো কোনো প্ল্যান এখনো পর্যন্ত তিনি পেশ করেননি। তো আই হ্যাভ এ প্ল্যান একটা সিঙ্গেল, এটা হলো সিঙ্গুলার নাম্বার। এখন সেই সিঙ্গুলার নাম্বারের যে প্ল্যান সেটা হতে পারে যে তিনি দেশের কল্যাণ করতে চান, দেশের উপকার করতে চান, তার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সেটার সাবসেকশনে গিয়ে এ বি সি ডি আরো অনেক কিছু হতে পারে। কিন্তু গত 6 মাসে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে যেগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছে, চীনের সঙ্গে সমস্যা, এমনকি আমেরিকার সঙ্গে সমস্যা, এই সমস্যাগুলো তার প্ল্যানের মধ্যে ছিল না। এইগুলোকে নিয়ে এখন তার নতুন প্ল্যান করতে হবে। তিনি অনেককে রিক্রুট করেছেন স্নেহের বশে, ভালোবেসে, আবেগের বশে, কিন্তু এই সেই রিক্রুটমেন্টগুলো ভালো হয়নি এবং সেই লোকগুলো আসলে প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষা হবে, বিএনপির উপকার হবে, দেশের উপকার হবে, সরকারের উপকার হবে, এইরকম ঠিক জনকল্যাণমূলক কোনো কাজ, এরকম জনকল্যাণমূলক কোনো পরিকল্পনা কিংবা জনতুষ্টিমূলক কোনো পরিকল্পনা কেউ করতে পারেনি। তার রিক্রুটকৃত যে সমস্ত লোকজন যাদেরকে তিনি রিক্রুট করেছেন প্রায় সবাই ইমেজ হারিয়ে ফেলেছেন। অনেককে দেখলে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেয়, অনেককে দেখলে মানুষ রাগ হয়ে যায় এবং অনেককে বিভিন্নভাবে লাঞ্ছিত করার জন্য মানুষ ওত পেতে বসে আছে। কাজে এ সকল বিষয় অর্থাৎ তিনি যে রিক্রুটমেন্ট গুলো করেছেন এখানে তার যে প্ল্যান ছিল, এটা যদি আপনি প্ল্যান এ ধরেন, খুব ইমিডিয়েটলি তাকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে তার প্ল্যান বি লাগবে। উইদাউট বি ছাড়া তিনি সাস্টেইন করতে পারবেন না। তিনি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণী পেশা থেকে অনেককে তিনি ডেকেছেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। প্রফেসর আব্দুল আবু সাইদ, প্রথম আলোর সম্পাদক, নুরুল কবির সাহেব, তারপর মাহফুজ আনাম সাহেব থেকে শুরু করে আর অনেকে, কেউ তার সঙ্গে দেখা করেছেন, কেউ তার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন, কেউ তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কিন্তু এই মানুষগুলো এই প্রধানমন্ত্রীর সঙ্গে যে সম্পর্কের কারণে তারা কেউ সমাজে এখন সম্মানিত নন। পুরো সমাজ তাদেরকে টিটকারি করছে, ঠাট্টা করছে, আরে আরে তোমরা তো এখন গেছিলা, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে। এটাও সম্ভবত তার প্ল্যানের মধ্যে ছিল না এবং এই প্ল্যানটা থেকে চেঞ্জ করতে হবে যে কেন একজন লোক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তাকে নিয়ে লোকজন ট্রল করছে, কোন একটা মানুষ প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে লোকজন তাকে মাইনাসের খাতায় ফেলে দিচ্ছে। এটা কেন হচ্ছে? মাহমুদুর রহমান মান্নার মতো সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তিনি জেনুইনলি প্রধানমন্ত্রীর কতগুলো প্রশংসা তিনি করছিলেন, কিন্তু সেই প্রশংসা করার পরও দেখা গেল যে সামাজিক মাধ্যমে মাহমুদুর রহমান মান্না সাহেবকে নিয়ে যাচ্ছে তাই, আবার মন্ত্রী হওয়ার শখ, এত অপমান হয়েছে, মার খেয়েছ, তোমাকে মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচনে দাঁড়াতে দেওয়া হয়নি, নির্বাচনের সময় ধাওয়া দিয়ে তোমাকে আঘাত করে পিটুনি দিয়ে তোমাকে তারপরে শেষে হাসপাতালে পাঠানো হয়েছে, তুমি অসুস্থ ছিলে, তারপর তোমার দালালি যাচ্ছে না। এর অর্ধেক দালালি যদি তুমি শেখ হাসিনার জন্য করতে তাহলে তুমি অনেক আগেই মন্ত্রী হতে পারতে। এই সমস্ত কথাবার্তা জনাব মাহমুদুর রহমান মান্নাকে শুনতে হচ্ছে। এই বিষয়গুলো এই
যে সরকারের 6 মাস এবং প্রধানমন্ত্রীর যে প্ল্যান, এই প্ল্যানের বাইরে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে মূল্যায়ন করতে হবে এবং প্ল্যান ABCD বাস্তবায়ন করতে হবে এবং এটি সরকারের কল্যাণ, দেশের কল্যাণ, প্রধানমন্ত্রীর কল্যাণ, আর এই প্রধানমন্ত্রীর কল্যাণ হলে আমাদের সবার কল্যাণ হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।